শুনছেন বেঙ্গলি স্টোরি স্টেশন। নির্ভেজাল রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং গা ছমছমে ভয়। বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমরা ব্যোমকেশের যে গল্পটি আপনাদের শোনাবো, এটি আমাদের এক শ্রোতা বন্ধু সলমান আমাদেরকে অনুরোধ করেছিলেন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন চ্যানেলটিকে। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আসুন আজকে শুনে নেওয়া যাক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ কাহিনী খুঁজি খুঁজি নারী। রামেশ্বর বাবুর সঙ্গে ব্যোমকেশের পরিচয় প্রায় 15 বছরের, কিন্তু এই 15 বছরের মধ্যে তাকে 15 বার দেখেছি কিনা সন্দেহ। শেষের 5-6 বছর একেবারে দেখিনি, কিন্তু তিনি যে আমাদের ভোলেননি তার প্রমাণ বছরে 2 বার পেতাম। প্রতি বছর পয়লা বৈশাখ ও বিজয়ের দিন তিনি ব্যোমকেশকে নিয়মিত পত্রাঘাত করতেন। রামেশ্বরবাবু বড় মানুষ ছিলেন। কলকাতায় তার 8-10খানা বাড়ি ছিল, তাছাড়া নগদ টাকাও ছিল অপর্যাপ্ত। বাড়িগুলোর ভাড়া থেকে যে আয় হতো তার অধিকাংশই জমা হতো। সংসারে তার আপনজন ছিল দ্বিতীয় পক্ষের স্ত্রী কুমুদিনী, প্রথম পক্ষের পুত্র কুশেশ্বর এবং কন্যা নলিনী। সর্বোপরি ছিল তার অফুরন্ত হাস্যরসের প্রবাহ। রামেশ্বরবাবু হাস্যরসিক ছিলেন। তিনি যেমন প্রাণ খুলে হাসতে পারতেন, তেমন হাসাতেও পারতেন। আমি জীবনব্যাপী বহু দর্শনের ফলে একটা প্রাকৃতিক নিয়ম আবিষ্কার করেছিলাম। যাদের প্রাণে হাস্যরস আছে তারা কখনো বড়লোক হতে পারে না। মা লক্ষ্মী কেবল পেঁচাদেরই ভালোবাসেন। রামেশ্বরবাবু আমার এই আবিষ্কৃত নিয়মটিকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। অন্তত নিয়মটা যে সার্বজনীন নয় সেটা অনুভব করেছিলাম। রামেশ্বরবাবুর আরও একটা মহৎ গুণ ছিল। তিনি একবার যার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হতেন তাকে কখনো মন থেকে সরিয়ে দিতেন না। ব্যোমকেশের সঙ্গে তার যে পরিচয় ঘটেছিল সেটা তার বাড়িতে সামান্য একটা চুরির ঘটনা নিয়ে। ব্যাপারটি যদিও শেষ অবধি মজার ছলেই শেষ হয়েছিল, কিন্তু তারপর থেকে তিনি ব্যোমকেশকে সস্নেহে মনে করে রেখেছিলেন। কয়েকবার তার বাড়িতে আমরা নিমন্ত্রণও খেয়েছি। তিনি আমাদের চেয়ে বয়সে অনেক বড় ছিলেন। শেষ পর্যন্ত তার শরীর ভেঙে পড়েছিল, কিন্তু হাস্যরস যে তিলমাত্র কমেনি তা তার ষান্মাসিক পত্র থেকেই জানতে পারতাম। আজ রামেশ্বরবাবুর অন্তিম রসিকতার কাহিনী লিপিবদ্ধ করছি। ঘটনাটি ঘটেছিল কয়েক বছর আগে। তখন আইন করে পিতৃ সম্পত্তিতে কন্যার সমানাধিকার স্বীকৃত হয়নি। সেবার পয়লা বৈশাখ বিকেলের ডাকে রামেশ্বরবাবুর চিঠি আসলো। পুরু অ্যান্টিক কাগজের খাম, পরিচ্ছন্ন অক্ষরে নাম ধাম লেখা। খামটি হাতে নিতেই ব্যোমকেশের মুখে হাসি ফুটল। লক্ষ্য করেছি রামেশ্বরবাবুকে মনে পড়লেই মানুষের মুখে হাসি ফুটে ওঠে। অজিত, রামেশ্বরবাবুর বয়স কত আন্দাজ করতে পারো? 90 হবে। অত না হলেও 80 নিশ্চয়ই। এখনো কিন্তু ভীমরতি ধরেনি। হাতের লেখাও বেশ স্পষ্ট আছে। সন্তর্পণে খামটা কেটে সে চিঠিখানা বার করল। 2 ভাঁজ করা তকতকে দামি কাগজ, মাথায় মনোগ্রাম ছাপা, গোটা গোটা অক্ষরে জড়ার চিহ্ন নেই। রামেশ্বরবাবু লিখেছেন, বুদ্ধি সাগরেশু ব্যোমকেশ বাবু, আপনি ও অজিত বাবু আমার নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করিবেন। আপনার বুদ্ধি দিনে দিনে শশীকলার ন্যায় পরিবর্তিত হোক। অজিত বাবুর লেখনী ময়ূরপুচ্ছে পরিণত হোক। আমি এবার চলিলাম। যমরাজের সমন আসিয়াছে। শীঘ্রই গ্রেপ্তারি পরোয়ানা আসিবে, কিন্তু থাকিতে চরণ মরণে কি ভয়?
যমদূতেরা আমাকে ধরিবার পূর্বেই আমি বৈকুণ্ঠে গিয়া পৌঁছিব। কেবল এই দুঃখ, আগামী বিজয়ের দিন আপনাদের স্নেহাশীষ জানাইতে পারিব না। মৃত্যুর পূর্বে বিষয় সম্পত্তির ব্যবস্থা করিয়াছি। আপনি দেখিবেন আমার শেষ ইচ্ছা যেন পূর্ণ হয়। আপনার বুদ্ধির উপর আমার অগাধ বিশ্বাস আছে। বিদায়। আমার এই চিঠিখানির প্রতি অবজ্ঞা দেখাইবেন না। আপনি 5,000 টাকা পাইলেন কিনা তাহা আমি বৈকুণ্ঠ হইতে লক্ষ্য করিব। পুনর্গমনায় চ শ্রী রামেশ্বর রায়। চিঠিখানা পড়ে ব্যোমকেশের ভ্রু কুঁচকে গেল। আমিও চিঠিখানা পড়লাম। নিজের মৃত্যু নিয়ে পরিহাস করা হয়তো তার চরিত্রের বৈশিষ্ট্য, কিন্তু চিঠির শেষের দিকে যে সকল কথা তিনি লিখেছেন তার মানে ঠিক বুঝলাম না। আমার শেষ ইচ্ছা যেন পূর্ণ হয়। কোন ইচ্ছা? আমরা তো তার কোনো শেষ ইচ্ছার কথা জানি না, আর এই চিঠিতেও বেশি কিছু লেখাও নেই। তারপর ওই যে 5,000 টাকা পাইলেন কিনা, কোন 5,000 টাকা? এটা কি রামেশ্বরবাবুর নতুন কোনো রসিকতা? ব্যোমকেশ আচমকা বলল, চলো কাল সকালে রামেশ্বরবাবুকে দেখে আসা যাক। কোনোদিন আছেন, কোনোদিন নেই। বেশ, চলো। আচ্ছা, ওই চিঠিখানা পড়ে তোমার কি মনে হয় না যে রামেশ্বরবাবুর ভীমরতি ধরেছে? ব্যোমকেশ খানিকটা চুপ করে থেকে বলল, পিতামহ ভীষ্মের কি ভীমরতি ধরেছিল? সম্প্রতি ব্যোমকেশ রামায়ণ মহাভারত পড়তে আরম্ভ করেছে। হাতে কাজ না থাকলেই মহাকাব্য নিয়ে বসে। এটা তার যে বয়সোচিত ধর্মভাব বা কাব্য সাহিত্যের মূল অনুসন্ধানের চেষ্টা, সেটা বলতে পারি না। অন্য কোনো ধান্দাও থাকতে পারে, তবে মাঝে মাঝে তার কথাবার্তায় রামায়ণ মহাভারতের গন্ধ পাওয়া যায়। বললাম, রামেশ্বরবাবু কি পিতামহ ভীষ্ম? খানিকটা সাদৃশ্য আছে, কিন্তু রামায়ণের দশরথের সঙ্গেই সাদৃশ্য বেশি। দশরথের তো ভীমরতি ধরেছিল। হয়তো ধরেছিল, সেটা বয়সের দোষে নয়, স্বভাবের দোষে। কিন্তু রামেশ্বরবাবু যদি 100 বছর বেঁচে থাকেন, ওর ভীমরতি ধরবে না। রামেশ্বরবাবুর পারিবারিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জ্ঞান অতি সংক্ষিপ্ত। কলকাতার উত্তরাংশে নিজের একটা বাড়িতে থাকেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী কুমুদিনীর বয়স এখন বোধ করি 50-এর ওপরে। তিনি নিঃসন্তান। প্রথম পক্ষের পুত্রের নাম সম্ভবত রামেশ্বরবাবু নিজের নামের সঙ্গে মিল করেই কুশেশ্বর রেখেছিলেন। কুশেশ্বরের বয়সও 50-এর কম নয়। মাথায় কিছুটা চুল আর কিছুটা টাক। সে বিবাহিত, কিন্তু সন্তান সন্ততি আছে কি না বলতে পারবো না। তাকে দেখলে মেরুদণ্ডহীন অসহায় গোছের মানুষ বলেই মনে হয়। তার ছোট বোন নলিনী শুনেছি প্রেম করে একজনকে বিয়ে করেছিল। তার সঙ্গে রামেশ্বরবাবুর কোনো সম্পর্ক নেই। মোট কথা, তার পরিবার খুব বড় নয়, সুতরাং অশান্তির অবকাশ কম। তার অগাধ টাকা, প্রাণে অফুরন্ত হাস্যরস। তবু সন্দেহ হয় তার পারিবারিক জীবন সুখের নয়। পরের দিন বেলা 9টার সময় রামেশ্বরবাবুর বাড়িতে উপস্থিত হলাম। বাড়িটা সরু লম্বা গোছের। দরজার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা বন্ধ দরজায় কড়া নাড়লাম। কিছুক্ষণ পরে দরজা খুললেন এক মহিলা। তিনি মনে হয় অন্য কাউকে প্রত্যাশা করেছিলেন, তাই আমাদের দেখেই তার প্রখর দৃষ্টি নরম হলো। মাথায় একটু আঁচল টেনে তিনি পাশ ফিরে দাঁড়ালেন। মৃদুকণ্ঠে বললেন, কাউকে খুঁজছেন? রামেশ্বরবাবুর বাড়ি দুটি স্ত্রীলোকের সঙ্গে পরিচয় না থাকলেও তাদের দেখেছি। ইনি কুশেশ্বরের স্ত্রী, দৃঢ়, বেঁটে মজবুত চেহারা। ব্যোমকেশ বলল, নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী। রামেশ্বরবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। মহিলার চোয়ালের হাড় শক্ত হলো। তিনি হয়তো দরজা থেকেই আমাদের বিদায়বাণী শোনাবার জন্য মুখ খুলেছিলেন। এমন সময় সিঁড়িতে জুতোর শব্দ শোনা গেল। মহিলাটি একবার চোখ তুলে সিঁড়ির দিকে চাইলেন, তারপর দরজা থেকে সরে পিছনের একটা ছোট ঘরে প্রবেশ করল। ঘরটা নিশ্চয়ই রান্নাঘর, কারণ সেখান থেকে হাতা বেরিয়ে শব্দ আসছে। সিঁড়ি দিয়ে দুটো লোক নেমে আসলেন। একজন কুশেশ্বর,
দ্বিতীয় ব্যক্তি বিলাতি বেশধারী প্রবীণ ডাক্তার। দরজার দিকে আস্তে আস্তে ডাক্তার বললেন, উপস্থিত ভয়ের কিছু দেখছি না, যদি দরকার মনে করো ফোন করো। ডাক্তার গাড়ি থেকে বসলেন, গাড়ি চলে গেল। আমরা দরজার বাইরে যে দাঁড়িয়ে আছি কুশেশ্বর এতক্ষণ সেটা লক্ষ্য করেনি। এখন ফ্যাল ফ্যাল করে তাকালো। তার টাক একটু বিস্তীর্ণ হয়েছে, অবশিষ্ট চুল আরও একটু পেকে গেছে। ব্যোমকেশ বলল, আমাদের বোধহয় চিনতে পারছেন না। আমি ব্যোমকেশ বক্সি, আপনার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। ব্যোমকেশ বক্সি? ও তা হ্যাঁ, চিনেছি বই কি। আসলে বাবার শরীর ভালো নেই। কি হয়েছে? কাল রাত্রে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল। এখন একটু সামলেছেন। তার সঙ্গে দেখা করবেন নাকি? তিনি তেতলার ঘরে আছেন। এই সময় রান্নাঘরের দিক থেকে জোরে ঠকঠক শব্দ শুনে চমকে উঠলাম। কড়া আওয়াজ। আমরা তিনজনেই সেদিকে তাকালাম। রান্নাঘরের ভিতর থেকে একটা অদৃশ্য হাত কপাটের ওপর সাঁড়াশি দিয়ে আঘাত করছে। কুশেশ্বরের দিকে চেয়ে দেখি তার মুখের ভাবখানা বদলে গিয়েছে। সে কেশে গলা সাপ করে বলল, বাবার সঙ্গে তো দেখা হতে পারে না, আর তার শরীর খুব খারাপ। ডাক্তার এসেছিলেন। ওদিকে ঠকঠক শব্দ তখন থেমে গেছে। ব্যোমকেশ একটু হেসে বলল, বুঝেছি। ডাক্তারবাবুর নাম কি? কুশেশ্বর আবার উৎসাহিত হয়ে বলল, ডাক্তার অসীম সেন। চেনেন না? আরে মস্ত হার্ট স্পেশালিস্ট। চিনি না, কিন্তু নাম জানি। বিবেকানন্দ রোডে ডিসপেন্সারি? হ্যাঁ। তাহলে রামেশ্বরবাবুর সঙ্গে দেখা হবে না? মানে ডাক্তারের হুকুম নেই, বুঝলেন তো। কুশেশ্বর একবার আর চোখে রান্নাঘরের দিকে তাকালো। কতদিন থেকে ওর শরীরটা খারাপ যাচ্ছে? শরীর তো একরকম ভালোই ছিল, তবে অনেক বয়স হয়েছে। বেশি নড়াচড়া করতে পারেন না, নিজের ঘরেই থাকেন। কাল সকালে অনেকগুলো চিঠি লিখলেন, তারপর রাত্রিরে হঠাৎ। রান্নাঘরের দরজায় আবার সাঁড়াশির শব্দ হলো। কুশেশ্বর মাঝপথে থেমে গেল। ব্যোমকেশ বলল, টরটক্কা, আপনার স্ত্রী বোধহয় রাগ করছেন। ঠিক আছে, চললাম, নমস্কার। ফুটপাতে নেমে পিছন ফিরে দেখি সদর দরজা বন্ধ হয়ে গিয়েছে। ব্যোমকেশ কিছুক্ষণ বিমনাভাবে দাঁড়িয়ে থেকে বলল, ডাক্তার অসীম সেনের ডিসপেন্সারি বেশি দূরে নয়, চলো তার সঙ্গে দেখা করে যাই। ভাগ্যক্রমে ডাক্তার সেন ডিসপেন্সারিতে ছিলেন। 3-4টে রুগীও ছিল। ব্যোমকেশ চিরকুটে নাম লিখে পাঠিয়ে দিল। ডাক্তার সেন বলে পাঠালেন, একটু অপেক্ষা করতে হবে। আধ ঘন্টা পরে রুগীদের বিদায় করে ডাক্তার সেন আমাদের ডেকে পাঠালেন। আমরা তার চেম্বারে গিয়ে ঢুকলাম। ডাক্তারি যন্ত্রপাতি দিয়ে সাজানো বড় ঘরের মাঝখানে বড় একটা টেবিলের সামনে ডাক্তারবাবু বসে আছেন। ব্যোমকেশের দিকে চেয়ে বললেন, আপনি ব্যোমকেশ বাবু? আজ রামেশ্বর বাবুর বাড়ির সদরে আপনাদের দেখেছি না? ব্যোমকেশ বলল, হ্যাঁ, আমরা কিন্তু হৃদযন্ত্র পরীক্ষা করাবার জন্য আসিনি, অন্য একটু কাজ আছে। আমার পরিচয়। আরে আরে, পরিচয় দিতে হবে না, বসুন বসুন, কি দরকার বলুন। আসলে রামেশ্বরবাবু আমার অনেক দিনের পরিচিত। কাল তার নববর্ষের শুভেচ্ছাপত্র পেলাম। তাতে তিনি আর বেশি দিন বাঁচবেন না এমনই একটা লিখেছেন। তাই আজ সকালে তাকে দেখতে এসেছিলাম। এসে শুনলাম রাত্রে তার হার্ট অ্যাটাক হয়েছিল। তার সঙ্গে দেখা করতে পেলাম না, তাই আপনার কাছে এসেছি তার খবর জানতে। আচ্ছা, আপনি কি রামেশ্বরবাবুর ফ্যামিলি ডাক্তার? পারিবারিক বন্ধু বলতে পারেন। 30 বছর ধরে আমি ওকে দেখছি। ওর হৃদযন্ত্র সবল নয়, বয়সও হয়েছে প্রচুর। মাঝে মাঝে অল্প স্বল্প কষ্ট পাচ্ছিলেন, তারপর কাল হঠাৎ গুরুতর রকমের বাড়াবাড়ি হল। যা হোক, এখন সামলে গেছেন। উপস্থিত তাহলে মৃত্যুর আশঙ্কা নেই? তা বলতে পারি না। এ ধরনের রোগীর কথা কিছুই বলা যায় না। 2 বছর বেঁচে থাকতে পারেন, আবার আজই দ্বিতীয় অ্যাটাক হতে পারে, তখন বাঁচা শক্ত। ডাক্তারবাবু, আপনার কি মনে হয় রামেশ্বরবাবুর যথারীতি সেবা শুশ্রূষা হচ্ছে? ডাক্তার কিছুক্ষণ চেয়ে রইলেন।
শেষে ধীরে ধীরে বললেন, আপনি যা ইঙ্গিত করছেন তা আমি বুঝেছি। তা এরকম ইঙ্গিতের সঙ্গত কারণ আছে কি? আমি রামেশ্বরবাবুকেই চিনি, ওর পরিবারের অন্য কাউকে সেভাবে চিনি না। কিন্তু আজ দেখে শুনে আমার সন্দেহ হলো ওরা বাইরের লোককে রামেশ্বরবাবুর কাছে ঘেঁষতে দিতে চান না। তা ঠিক, আপনি রামেশ্বরবাবুর ফ্যামিলিকে ভালোভাবে চেনেন না, কিন্তু আমি চিনি। আশ্চর্য ফ্যামিলি, কারুর মাথার ঠিক নেই। রামেশ্বরবাবুর স্ত্রী কুমুদিনীর বয়স 60, অথর্ব, মোটা হয়ে পড়েছেন, কিন্তু এখনো পুতুল নিয়ে খেলা করেন, সংসারের কিছু দেখেন না। কুশেশ্বরটা ক্যাবলা, স্ত্রীর কথায় ওঠে বসে। একমাত্র কুশেশ্বরের স্ত্রী লাবণ্যর হুঁশপর্ব আছে, কাজেই অবস্থাগতিকে সে সংসারে কর্ণধার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাড়িতে চাকর বামুন নেই কেন? লাবণ্য চাকর বাকর সহ্য করতে পারে না, তাই সবাইকে তাড়িয়েছে। নিজে রাঁধতে পারে না, তাই শুধু একটা হাবা কালা বামনি রেখেছে, বাকি কাজ সব নিজে করে। কুশেশ্বরকে বাজারে পাঠায়। কিন্তু কেন? এসবের একটা মানে থাকা চাই তো। ডাক্তার চিন্তা করে বললেন, আমার বিশ্বাস এসবের মূলে আছে নলিনী। নলিনী রামেশ্বরবাবুর মেয়ে? হ্যাঁ, অনেক দিনের কথা, আপনি হয়তো শোনেননি। নলিনী বাড়ির সকলের মতের বিরুদ্ধে এক ছোকরাকে বিয়ে করেছিল। সেই থেকে তার ওপর সকলের আক্রোশ। সবচেয়ে বেশি আক্রোশ লাবণ্য। রামেশ্বরবাবু প্রথমটা খুবই চটেছিলেন, কিন্তু ক্রমে তার রাগ পড়ে গেল। লাবণ্যর কিন্তু রাগ পড়ল না। সে নলিনীকে বাড়িতে ঢুকতে দিতে চায় না, বাপের সঙ্গে দেখাও করতে দেয় না। পাছে রামেশ্বরবাবু চাকর বাকরকে দিয়ে মেয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন, তাই তাদেরও সরিয়েছে। রামেশ্বরবাবু বলতে গেলে নিজের বাড়িতে নজরবন্দি হয়ে আছেন, কিন্তু তার সেবা শুশ্রূষার কোনো ত্রুটি হয় না। পরিস্থিতি কতকটা বুঝতে পারছি। আচ্ছা, রামেশ্বরবাবু উইল করেছেন কিনা আপনি বলতে পারেন? ডাক্তার সেন সচকিতে ব্যোমকেশের দিকে তাকালেন। আমার বিশ্বাস তিনি উইল করে নলিনীকে সম্পত্তির অংশ দিয়ে গেছেন। আমি জানতাম না, কাল রাত্রে জানতে পেরেছি। কিরকম? কাল রাত্রি 10টার সময় রামেশ্বরবাবুর হার্ট অ্যাটাক হয়। আমাকে ফোন করলো, আমি গেলাম। ঘণ্টাখানেক পরে রামেশ্বরবাবু সামলে উঠলেন। তখন আমি সকলকে খেতে পাঠিয়ে দিলাম। রামেশ্বরবাবু চোখ মেলে এদিক ওদিক তাকালেন, তারপর ফিসফিস করে বললেন, ডাক্তার, আমি উইল করেছি, যদি পটল তুলি নলিনীকে খবর দিও। এই সময় লাবণ্য আবার ঘরে ঢুকলো, আর কোনো কথা হলো না। হ্যাঁ, স্পষ্টই বোঝা যায় ওরা রামেশ্বরবাবুকে উইল করতে দিচ্ছে না। পাছে তিনি নলিনীকে সম্পত্তির অংশ লিখে দেন। উনি যদি উইল না করে মারা যান, তাহলে সাধারণ উত্তরাধিকার নিয়মে ছেলে আর স্ত্রী সম্পত্তি পাবে, মেয়ে কিছুই পাবে না। আচ্ছা, এই রামেশ্বরবাবুর বাঁধা উকিলকে? বাঁধা উকিল কেউ আছে বলে তো শুনিনি। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আপনার অনেক সময় নষ্ট করলাম। ভালো কথা, নলিনীর সাংসারিক অবস্থা কেমন? নেহাত ছাপোষা গৃহস্থ। স্বামী দেবনাথ সামান্য চাকরি করে, 300-400 টাকা মাইনে পায়, কিন্তু অনেকগুলো ছেলে পুলে। অতঃপর আমরা ডাক্তার সেনকে নমস্কার জানিয়ে চলে আসলাম। রামেশ্বরবাবুর পারিবারিক জীবনের চিত্রটা আরো পূর্ণাঙ্গ হলো বটে, কিন্তু আনন্দদায়ক হলো না। বৃদ্ধ হাস্যরসিক, অন্তিমকালে সত্যিই বিপাকে পড়েছে, অথচ তাকে সাহায্য করবার কোনো উপায় নেই। ঘরের টেকি যদি কুমির হয়, সে কি করতে পারে? দিনাষ্টেক পরে একদিন দেখলাম সংবাদপত্রের পিছনের দিকে পাতার এক কোণে রামেশ্বরবাবুর মৃত্যু সংবাদ বেরিয়েছে। তিনি খ্যাতিমান ব্যক্তি ছিলেন না, কিন্তু তার টাকা ছিল, তাই বোধহয় তার মৃত্যু সংবাদ দৈনিক পত্রের পৃষ্ঠা পর্যন্ত পৌঁছেছে। ব্যোমকেশ খবরের কাগজে কেবল বিজ্ঞাপন পড়ে,
তাই তাকে খবরটা দেখালাম। আজ রামেশ্বরবাবুর নামোল্লেখে তার মুখে হাসি ফুটল না। সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর পাশের ঘরে গিয়ে টেলিফোনে কার সাথে যেন কথা বলল। সে ফিরে আসলে জিজ্ঞাসা করলাম, কাকে? ডাক্তার অসীম সেনকে। পরশু রাত্রে রামেশ্বরবাবুর মৃত্যু হয়েছে, আবার হার্ট অ্যাটাক হয়েছিল। ডাক্তার সেন উপস্থিত ছিলেন, কিন্তু বাঁচাতে পারলেন না। ডাক্তার স্বাভাবিক মৃত্যু সার্টিফিকেট দিয়েছেন। তোমার কি সন্দেহ ছিল যে? ঠিক সন্দেহ নয়, তবে কি যেন এরকম অবস্থায় একটু অসাবধানতা, একটু ইচ্ছাকৃত অবহেলা মারাত্মক হয়ে উঠতে পারে। রামেশ্বরবাবু মারা গেলে ওদের কারোরই লোকসান নেই, বরং সকলেরই লাভ। এখন কথা হচ্ছে, তিনি যদি উইল করে গিয়ে থাকেন এবং তাতে নলিনীকে ভাগ দিয়ে থাকেন, তাহলে সে উইল কি ওরা রাখবে? পেলেই ছিঁড়ে ফেলে দেবে। সেদিন বিকেলবেলা নলিনী এবং তার স্বামী দেবনাথ দেখা করতে আসলো। সন্তান সৌভাগ্যের আধিক্যে শরীর কিছুটা রোগা, কিন্তু যৌবন তার শরীর থেকে সম্পূর্ণ মুছে যায়নি। দেবনাথের বয়স আন্দাজ 45। এককালে সুস্ত্রী ছিল। হাত তুলে আমাদের নমস্কার করল। নলিনী সজল চোখে বলল, বাবা মারা গেছেন, তার শেষ আদেশ আপনার সঙ্গে যেন দেখা করি, তাই এসেছি। ব্যোমকেশ তাদের সমাদর করে বসালো। সকলে বসার পর ব্যোমকেশ বলল, রামেশ্বরবাবুর শেষ আদেশ কবে পেয়েছেন? 1 বৈশাখ। এই দেখুন চিঠি। খামের ওপর কলকাতার অপেক্ষাকৃত দুর্গত অঞ্চলের ঠিকানা লেখা। চিঠিটা ব্যোমকেশকে লেখা চিঠির মতোই মনোগ্রাম করা কাগজ। চিঠি কিন্তু আরো সংক্ষিপ্ত। কল্যাণী আসু, তোমরা সকলে আমার নববর্ষের আশীর্বাদ লইও। যদি ভালো মন্দ কিছু হয়, শ্রীযুক্ত ব্যোমকেশ বক্সী মহাশয়ের সঙ্গে দেখা করিও। ইতি শুভাকাঙ্ক্ষী, বাবা। চিঠি লেখায় মুন্সিয়ানা লক্ষণীয়। কুশেশ্বর ও লাবণ্য যদিও বা চিঠি খুলে পড়ে থাকে, সন্দেহজনক কিছু পায়নি। ভালো মন্দ কিছু হয়, এর নিগুড় মানে যে নিজের মৃত্যুর সম্ভাবনা, তা কিন্তু সহজে ধরা যায় না। সাধারণ বিপদ আপদও হতে পারে, তাই তারা চিঠি আটকায়নি। চিঠি ফেরত দিয়ে ব্যোমকেশ বলল, শেষবার কবে রামেশ্বরবাবুর সঙ্গে আপনার দেখা হয়েছিল? ওই 6 মাস আগে পুজোর পর বাবাকে প্রণাম করতে গিয়েছিলুম, সেই শেষ দেখা। তা বৌদি সারাক্ষণ কাছে দাঁড়িয়েই রইল, আড়ালে বাবার সঙ্গে একটা কথাও কইতে দিলে না। বৌদির সঙ্গে আপনার সদ্ভাব নেই? সদ্ভাব? বৌদি আমাকে পাশ পেরে কাটে। কোনো কারণ আছে কি? কারণ আর কি, ননদ ভাজ, এই কারণ। বৌদি বাজা, আমার মা ষষ্ঠীর কৃপায় ছেলে পুলে হয়েছে, এই কারণ। ডাক্তার সেনের সঙ্গে সম্প্রতি আপনাদের দেখা হয়েছে? সেন কাকা কাল সকালে আমাদের বাসায় গিয়েছিলেন। তিনি বললেন বাবা নাকি উইল করে গিয়েছেন। সেই উইল কোথায় আপনারা জানেন? কি করে জানবো? বাবাকে ওরা একরকম বন্দি করে রেখেছিল। বাবা অথর্ব হয়ে পড়েছিলেন, তেতলায় নিজের ঘর ছেড়ে বেরুতে পারতেন না। ওরা যক্ষীর মতো বাবাকে আগলে থাকতো। বাবা যেসব চিঠি লিখতেন, ওরা খুলে দেখতো, যে চিঠি ওদের পছন্দ নয় তা ছিঁড়ে ফেলে দিত। বাবা যদি উইল করেও থাকেন, তা কি আর আছে? বৌদি ছিঁড়ে ফেলে দিয়েছে। নিশ্চয়ই এমন কোথাও লুকিয়ে রেখে গেছেন যে সহজে কেউ খুঁজে পাবে না। এখন কাজ হচ্ছে ওরা সেটা খুঁজে পাবার আগে আমাদের খুঁজে বার করা। হ্যাঁ ব্যোমকেশ বাবু, বাবা যদি উইল করে থাকেন নিশ্চয়ই আমাদের কিছু দিয়ে গেছেন, নইলে উইল করার কোনো মানে হয় না। কিন্তু এ অবস্থায় কি করতে হয় আমরা কিছুই জানি না। নলিনী কাতর চোখে ব্যোমকেশের দিকে তাকালো। এই সময় দেবনাথ গলা খাকারি দিয়ে প্রথম কিছু বলবার উপক্রম করল। ব্যোমকেশ তার দিকে তাকালে সে একটু অপ্রতিভভাবে বলল, একটা কথা মনে হলো, বলবো? শুনেছি উইল করতে গেলে 2জন সাক্ষীর প্রয়োজন হয়। তো আমার শ্বশুরমশাই 2জন সাক্ষী পাবেন কোথায়?
হ্যাঁ, আপনার কথাটা যথার্থ, কিন্তু একটা ব্যতিক্রম আছে। যিনি উইল করেছেন তিনি যদি নিজের হাতে আগাগোড়া উইল লেখেন তাহলে সাক্ষীর দরকার হয় না। নলিনী উজ্জ্বল চোখে স্বামীর দিকে তাকিয়ে বলল, শুনলে, এই জন্য বাবা ওর সঙ্গে দেখা করতে বলেছিলেন। ব্যোমকেশ বাবু, আপনি একটা উপায় করুন। অবশ্যই চেষ্টা করব। উইল বাড়িতেই আছে, বাড়ি সার্চ করতে হবে। কিন্তু ওরা যাকে তাকে বাড়ি সার্চ করতে দেবে কেন? পুলিশের সাহায্য নিতে হবে। ডাক্তার অসীম সেনকেও দরকার হবে। 2-4 দিন সময় লাগবে। আপনারা বাড়ি যান, যা করবার আমি করছি। উইলের অস্তিত্ব যদি থাকে ঠিক আমি খুঁজে বের করব। ব্যোমকেশ যখন সরকারি মহলে দেখাশোনা করতে যেত আমাকে সঙ্গে নিত না। আমারও সরকারি অফিসের গোলকদাতায় ঘুরতে ভালো লাগতো। 2 দিন ব্যোমকেশ কোথায় কোথায় ঘুরে বেড়ালো জানি না। 3য় দিনে সন্ধেই বাড়িতে ফিরে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, কি ঠিক হয়ে গেছে? খানা তল্লাশের পরোয়ানা পাওয়া গেছে। কাল সকালে পুলিশ সঙ্গে নিয়ে আমরা রামেশ্বরবাবুর বাড়ি সার্চ করতে যাব। পরের দিন সকালবেলা আমরা রামেশ্বর বাবুর বাড়িতে উপস্থিত হলাম। সঙ্গে 5-6 জন পুলিশের লোক এবং ইন্সপেক্টর হালদার নামে জনৈক অফিসার। কুশেশ্বর প্রথমটা একটু হম্বিতম্বি করলো। তার স্ত্রী লাবণ্য আমাদের তার চোখের আগুনে ছাই করে দেওয়া নিষ্ফল চেষ্টা করলো বটে, কিন্তু কিছুতেই কিছু হলো না। ইন্সপেক্টর হালদার তাদের এবং বিধবা কুমুদিনীকে একজন পুলিশের জিম্মায় রেখে খানা তল্লাশ আরম্ভ করলেন। 3 তলা বাড়ি, কোনো তলই বাদ দেওয়া হলো না। 2 জন নিচের তলা তল্লাশ করলো। 2 জন দোতলায় কুশেশ্বর এবং লাবণ্যের ঘরগুলো অনুসন্ধান করতে লাগলো। ব্যোমকেশ, ইন্সপেক্টর হালদার এবং আমি 3 তলায়। রামেশ্বরবাবু 3 তলায় থাকতেন, সুতরাং সেখানেই উইল পাওয়া যেতে পারে এই ধারণা ছিল আমাদের। ছোট ঘরটা গৃহিণীর শয়নকক্ষ, বড় ঘরটা একাধারে রামেশ্বরবাবুর শয়নকক্ষ এবং অফিস ঘর। এক পাশে তাদের শয়নের পালঙ্ক, অন্য পাশে টেবিল, চেয়ার, বইয়ের আলমারি ইত্যাদি। এই ঘর থেকে একটা সরু দরজা দিয়ে স্নানের ঘরে যাওয়ার রাস্তা। আমরা তল্লাশ আরম্ভ করলাম। তল্লাশের বিস্তারিত বিবরণ প্রয়োজন নেই। 2টি ঘরের বহু আসবাব, খাট বিছানা, টেবিল, চেয়ার, আলমারির ভিতর থেকে এক টুকরো কাগজ বার করতে হবে। সুতরাং পুঙ্খানুপুঙ্খ রূপে তল্লাশ করতে হবে। তল্লাশ করতে করতে একটা তথ্য আবিষ্কার করলাম। আমাদের আগে আরও 1 দফা তল্লাশ হয়ে গিয়েছে। কুশেশ্বর এবং তার স্ত্রী উইলের খোঁজ করেছে। ব্যোমকেশ আমার কথা শুনে বলল, এখন কথা হচ্ছে ওরা খুঁজে পেয়েছে কিনা। প্রায় 2.5 ঘন্টা পরে আমরা ক্লান্তভাবে টেবিলের কাছে এসে বসলাম। টেবিলের একপাশে একটা পিতলের ছোট হামানদিস্তা ছিল। রামেশ্বরবাবু তাতে পান ছেঁচে খেতেন। ব্যোমকেশ সেটা সামনে টেনে এনে অন্যমনস্কভাবে নাড়াচাড়া করতে লাগলো। এর আগে নিচের তলায় যারা তল্লাশ করেছিল তারা জানিয়ে দিয়েছে সেখানে কিছু পাওয়া যায়নি। ইন্সপেক্টর হালদার বলল, তেতলায় নেই, তার মানে রামেশ্বরবাবু উইল করেননি, কিংবা ওরা আগেই উইল খুঁজে পেয়েছে। উইল করা সম্বন্ধে আমার মনে কোনো সন্দেহ নেই, কিন্তু ঠিক এই সময় ইন্সপেক্টর হালদার অলস হাতে গদের শিশির ঢাকনা তুললেন। টেবিলের ওপর কাগজ, কলম, পিন, কুশন, গাদের শিশি প্রভৃতি সাজানো ছিল। আমরা আগেই টেবিল এবং তার দেরাজগুলি খুঁজে দেখেছি, কিন্তু গাদের শিশির ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে একটা ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগলো। কাঁচা পেঁয়াজের গন্ধ। ব্যোমকেশ খাড়া হয়ে বসল। কিসের গন্ধ? কাঁচা পেঁয়াজ? কই দেখি। শিশিটা কাছে টেনে নিয়ে সে গভীরভাবে তার ঘ্রাণ নিল। শিশি কাট করে দেখল ভেতরে গাঢ় সাদা একটা কি রয়েছে। গাদের আঠা বলেই মনে হয়, কিন্তু তাতে পেঁয়াজের গন্ধ কেন? কোথা থেকে পেঁয়াজ আসলো? গদের শিশির হাতে নিয়ে ব্যোমকেশ কিছুক্ষণ নিশ্চলে বসে রইল। নিশ্চলতার আড়ালে প্রচণ্ড মানসিক ক্রিয়া যে চলছে তা তার চোখে তীব্র প্রখর দৃষ্টি থেকে অনুমান করা যায়। আমি ইন্সপেক্টর হালদারের সঙ্গে দৃষ্টি বিনিময় করলাম। পেঁয়াজগন্ধি গাঁদের শিশির মধ্যে ব্যোমকেশ কোন রহস্যের সন্ধান পেল? ইন্সপেক্টর হালদার, দয়া করে একবার কুশেশ্বরের স্ত্রীকে ডেকে আনবেন।
কিছুক্ষণ পর লাবণ্য প্রতি পদক্ষেপে বিদ্রোহ ঘোষণা করতে করতে ঘরে ঢুকল। ব্যোমকেশ উঠে নিজের চেয়ারের দিকে নির্দেশ করে বলল, বসুন, আপনাকে একটা প্রশ্ন করব। লাবণ্য বসল। তার চোয়ালের হাড় শক্ত, চোখে কঠিন দৃষ্টি। তিনজন অপরিচিত পুরুষ দেখে তার দৃষ্টি কিন্তু নরম হলো না। ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার শ্বশুরমশাই কি কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসতেন? লাবণ্য চকিতভাবে ব্যোমকেশের দিকে চাইল। তার মুখে বিদ্রোহ অনেকটা কমে গিয়েছে। সে বলল, ভালোবাসতেন না, কিন্তু যাবার কিছুদিন আগে কাঁচা পেঁয়াজের ওপর লোভ হয়েছিল, ভীমরতি অবস্থা হয়েছিল, তার ওপর একটিও দাঁত ছিল না। হামানদিস্তায় পেঁয়াজ ছেঁচে তাই খেতেন। ও, তা মৃত্যুর কতদিন আগে পেঁয়াজের বাতিক হয়েছিল? তা ওই 10-12 দিন আগে হবে, চৈত্র মাসের শেষের দিকে। ব্যোমকেশ হেসে হাত জোড় করে বলল, ধন্যবাদ, আপনাদের মিছে কষ্ট দিলাম, সেজন্য ক্ষমা করবেন। চলো অজিত, চলুন ইন্সপেক্টর হালদার, এখানে আমাদের কাজ শেষ হয়েছে। কোথা দিয়ে কেমন করে কাজ শেষ হলো কিছুই বুঝলাম না। আমরা গুটি গুটি বাইরে আসলাম। ফুটপাথে নেমে ব্যোমকেশ বলল, ইন্সপেক্টর হালদার, আপনি চলুন আমাদের বাসায়, আপনার সঙ্গীদের আর দরকার হবে না। বাসায় পৌঁছে সে আমাকে প্রশ্ন করল, অজিত, নববর্ষে রামেশ্বরবাবু আমাকে যে চিঠি লিখেছিলেন সেটা কোথায়? আমি এদিক ওদিক চেয়ে বললাম, আমি তো সে চিঠি আর দেখিনি। এইখানে কোথাও আছে, যাবে কোথায়? আমাদের ব্যক্তিগত চিঠির কোনো ফাইল নেই। চিঠি পড়া হয়ে গেলে কিছুদিন যেখানে সেখানে পড়ে থাকে, তারপর পুঁটিরাম ঝাঁট দিয়ে ফেলে দেয়। ব্যোমকেশ অত্যন্ত বিচলিত হয়ে বলল, আরে বাবা, দেখো দেখো, খুঁজে দেখো, চিঠিখানা ভীষণ জরুরি। রামেশ্বরবাবু তাতে লিখেছিলেন আমার এই চিঠিটার প্রতি অবজ্ঞা দেখাবেন না। তখন ও কথার মানেটা ঠিক বুঝতে পারিনি। কিন্তু কথাটা কি? ও চিঠিখানা আচমকা এত জরুরি হয়ে উঠলো কি করে? বুঝতে পারলেন না? ওই চিঠিখানাই রামেশ্বরবাবুর উইল। হ্যাঁ, সে কি? হ্যাঁ, আজ গদের শিশিতে পেঁয়াজের রস দেখে বুঝতে পারলাম রামেশ্বরবাবু অদৃশ্য কালি দিয়ে উইল লিখে আমাকে পাঠিয়েছিলেন। কিন্তু অদৃশ্য কালি? পরে বলবো। অজিত, চারিদিকে খুঁজে দেখো, পুঁটিরামকে ডাকো। ও চিঠি যদি না পাওয়া যায়, নলিনী আর দেবনাথের সর্বনাশ হয়ে যাবে। পুঁটিরামকে ডাকা হলো। সে কিছু বলতে পারল না। ব্যোমকেশ মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপর পাংশু মুখ তুলে বলল, থামো 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 থামো, বাইরে খুঁজলে হবে না, মনের মধ্যে খুঁজতে হবে, মনের মধ্যে। দাঁড়াও। ইজি চেয়ারে পা ছাড়িয়ে শুয়ে সে একটা সিগারেট ধরালো। কড়িকাঠের দিকে তাকিয়ে সে ঘন ঘন ধোঁয়া ছাড়তে লাগলো। আমরাও সিগারেট ধরালাম। 15 মিনিট পরে সে ধড়মড় করে উঠে বসে বলল, এই অজিত, সেদিন আমি কোন বই পড়ছিলাম মনে আছে তোমার? কবে? কোন দিন? আরে যেদিন রামেশ্বরবাবু চিঠিখানা এলো, পয়লা বৈশাখ বিকেলবেলা, মনে নেই? মনের পটে সেদিনের দৃশ্যটি আঁকবার চেষ্টা করলাম। পোস্টম্যান দরজায় ঠকঠক শব্দ করলো। ব্যোমকেশ তক্তপোষে পদ্মাসনে বসে একটা মোটা বই পড়ছিল। কালী সিংহের মহাভারত না হেমচন্দ্রকৃত রামায়ণ? মহাভারত, মহাভারত দ্বিতীয় খণ্ড। পিতামহ ভীষ্মের কথা উঠলো, মনে নেই? ছুটে গিয়ে সেলফ থেকে মহাভারতের দ্বিতীয় খণ্ডখানা বার করলাম। পাতা খুলতেই খাম সমেত রামেশ্বরবাবুর চিঠিখানা বের হয়ে পড়ল। ব্যোমকেশ উল্লাসে চিৎকার করে উঠে বলল, পাওয়া গেছে, পাওয়া গেছে! পুটিরাম, ও পুটিরাম, একটা আংটায় কয়লার আগুন তৈরি করে নিয়ে এসো, তাড়াতাড়ি! ব্যোমকেশের টেলিফোন পেয়ে ডাক্তার অসীম সেন এসেছেন। নলিনী ও দেবনাথকে সঙ্গে নিয়ে এসেছেন। ঘরের মেঝেই আগুনের আংটা ঘরের বাতাবরণকে আরো উত্তপ্ত করে তুলেছে। ব্যোমকেশ চিঠিখানা সযত্নে ধরে বলতে আরম্ভ করল, রামেশ্বরবাবু হাস্যরসিক ছিলেন, উপরন্তু মহাবুদ্ধিমান ছিলেন, কিন্তু তার শরীর অসমর্থ হয়ে পড়েছিল। স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা
তার ছিল না। তিনি ছেলে আর পুত্রবধূর হাতের এক প্রকার পুতুল হয়ে পড়েছিলেন। তিনি যখন বুঝতে পারলেন যে তার আয়ু ফুরিয়ে আসছে, তখন তার ইচ্ছে হলো মেয়েকেও কিছু ভাগ দিয়ে যাবেন। কিন্তু মেয়েকে সম্পত্তির ভাগ দিতে গেলে উইল করতে হয়। বর্তমান আইন অনুসারে মেয়ের পিতৃ সম্পত্তির ওপর কোনো স্বাভাবিক দাবি নেই। রামেশ্বরবাবু স্থির করলেন তিনি উইল করবেন। কিন্তু শুধু উইল করলেই তো হয় না, তার মৃত্যুর পর উইল যে বিদ্যমান থাকবে তার স্থিরতা কি? কুশেশ্বর আর লাবণ্য সম্পত্তির ভাগ নলিনীকে দেবে না। তারা নলিনীকে দু চক্ষে দেখতে পারে না। তারা নলিনীকে বাপের সঙ্গে দেখা করতে দেয় না, সবসময় রামেশ্বরবাবুকে আগলে থাকে। তিনি যেসব চিঠি লেখেন তা খুলে তদারক করে। চিঠিতে সন্দেহজনক কোনো কথা থাকলে চিঠি ছিঁড়ে ফেলে দেয়। তবে উপায়? রামেশ্বরবাবু বুদ্ধি খেলিয়ে উপায় বার করলেন। সকলে হয়তো জানে না, পেঁয়াজের রস দিয়ে চিঠি লিখলে কাগজের ওপর দাগ পড়ে না, লেখা অদৃশ্য হয়ে যায়। কিন্তু এই অদৃশ্য লেখা ফুটিয়ে তোলবার উপায় আছে, খুব সহজ উপায়। কাগজটা আগুনে তাতালেই অদৃশ্য লেখা ফুটে ওঠে। আমি যখন স্কুলে পড়তাম তখন ম্যাজিক দেখানোর শখ ছিল। অনেকবার সহপাঠীদের এই ম্যাজিক দেখিয়েছি। রামেশ্বরবাবু এই ম্যাজিক জানতেন। তিনি আবদার ধরলেন কাঁচা পেঁয়াজ খাবেন। তার ছেলে বউ ভাবল ভীমরতির খেয়াল, তারা আপত্তি করল না। রামেশ্বরবাবু হামানদিস্তায় পান ছেঁচে খেতেন। তার পান খাওয়ার শখ ছিল, কিন্তু দাঁত ছিল না। পেঁয়াজ হাতে পেয়ে তিনি হামানদিস্তায় থেঁতো করলেন। গাদের শিশি থেকে গদ ফেলে দিয়ে তাতে পেঁয়াজের রস সঞ্চয় করে রাখলেন। কেউ জানতে পারল না। তার প্রাণে হাস্যরস ছিল। এই কাজ করবার সময় তিনি নিশ্চয়ই মনে মনে খুব হেসেছিলেন। পয়লা বৈশাখ তিনি তার ঘনিষ্ঠ ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখতেন। এবার নববর্ষ সমাগত দেখে তিনি চিঠি লিখতে আরম্ভ করলেন। আমাকে প্রতি বছর চিঠি লেখেন, এবারও লিখলেন। তারপর চিঠির পিঠের অংশে পেঁয়াজের রস দিয়ে উইল লিখলেন। এই সেই চিঠি। ব্যোমকেশ খাম খুলে সাবধানে চিঠিখানা বার করল। চিঠির ভাঁজ খুলে দুই হাতে তার দুই প্রান্ত ধরে আংটার আগুনের ওপর ধীরে ধীরে সঞ্চালিত করতে লাগল। আমরা শ্বাস রুদ্ধ করে সেদিকে তাকিয়ে রইলাম। 1 মিনিট রুদ্ধশ্বাসে থাকবার পর আমাদের চোখের সামনে কাগজের পিঠে বাদামি রঙের অক্ষর ফুটে উঠছে। 5 মিনিট পরে কাগজখানা আগুনের ওপর থেকে সরিয়ে ব্যোমকেশ একবার তার উপর চোখ বুলালো। তারপর তা ডাক্তার সেনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ডাক্তার সেন, রামেশ্বরবাবু আপনাকে যে উইলের কথা বলেছিলেন এই সেই উইল। পড়ুন, আমরা সবাই শুনব। ডাক্তার সেন একবার উইলটা মনে মনে পড়ে নিলেন। তারপর মুখে একটা হাসি ফুটে উঠল। তারপর তিনি গলা পরিষ্কার করে মন্দ্র কণ্ঠে পড়তে আরম্ভ করলেন। নমো ভগবতে বাসুদেবায়। আমি শ্রী রামেশ্বর রায়, সাকিম 17 নম্বর শ্যামধন মিত্রের লেন, বাগবাজার, কলিকাতা। অদ্য সুস্থ শরীরে এবং বহাল তবিয়তে আমার শেষ উইল লিখিতেছি। অবস্থা গতিকেই উইলের সাক্ষী জোগাড় করা সম্ভব হইল না, তাই নিজ হস্তে আগাগোড়া উইল লিখিতেছি। আমার বুদ্ধিভ্রংশ বা মস্তিষ্ক বিকার হয় নাই, ডাক্তার অসীম সেন তাহার সাক্ষী। এখন আমার শেষ ইচ্ছা লিপিবদ্ধ করিতেছি। কলিকাতায় আমার যে 8টি বাড়ি আছে এবং ব্যাংকে যত টাকা আছে, তন্মধ্যে হ্যারিসন রোডের বাড়ি এবং নগদ 75,000 টাকা আমার কন্যা শ্রীমতী নলিনী পাইবে। আমার স্ত্রী শ্রীমতী কুমুদিনী যাবজ্জীবন আমার শ্যামপুকুরের বাড়ির উপসত্য ভোগ করিবেন। তাহার মৃত্যুর পর
ওই বাড়ি আমার কন্যা নলিনীকে অর্ষিবে। আমার বাকি যাবতীয় সম্পত্তি, 6টি বাড়ি এবং ব্যাংকের টাকা পাইবে আমার পুত্র কুশেশ্বর রায়। স্বনামধন্য সত্যান্বেষী শ্রী ব্যোমকেশ বক্সী ও বিখ্যাত ডাক্তার অসীম সেনকে আমার উইলের এক্সিকিউটর নিযুক্ত করিয়া যাইতেছি। তাহারা যথা নির্দেশ ব্যবস্থা করিবেন এবং আমার এস্টেট হইতে প্রত্যেকে 5,000 টাকা পারিশ্রমিক পাইবেন। তারিখ 1 বৈশাখ 1360। স্বাক্ষর বকলম খাস শ্রী রামেশ্বর রায়। উইল পড়া শেষ হলে কেউ কিছুক্ষণ কোনো কথা বলল না। তারপর আমরা সকলেই একসঙ্গে হাততালি দিয়ে উঠলাম। নলিনী অশ্রু সজল চোখে ছুটে এসে ব্যোমকেশকে প্রণাম করল। তারপর গদগদ স্বরে বলল, আপনি আমাদের নতুন জীবন দিলেন ব্যোমকেশবাবু। তা তো দিলাম, কিন্তু এ উইল কোর্টে মঞ্জুর করানো যাবে কি? ইন্সপেক্টর হালদার সবেগে এসে ব্যোমকেশের সাথে করমর্দন করে বললেন, আপনি ভাববেন না ব্যোমকেশবাবু, ওরা উইল কন্টেস্ট করতে সাহস করবে না। যদি করে আমি সাক্ষী দেব। এরপর ডাক্তার অসীম সেন বললেন, হ্যাঁ, আমিও দেব। শুনছিলেন আমাদের আজকের নিবেদন ব্যোমকেশ কাহিনী খুঁজি খুঁজি নারী। বিভিন্ন চরিত্রে আপনারা শুনলেন রামেশ্বরবাবু মনোহর মণ্ডল, ডক্টর অসীম সেন গণেশচন্দ্র লাহা, ব্যোমকেশ তন্ময়, অজিত সৌভিক, লাবণ্য দিশা, নলিনী স্নেহা, ইন্সপেক্টর হালদার শুভম, দেবনাথ প্রিয়ম, কুশেশ্বর ও গল্পের সূত্র ধরে আমি অর্পণ। আমাদের আজকের প্রস্তাবনা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে বেঙ্গলি স্টোরি স্টেশন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। ধন্যবাদ।